আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত শূন্য শুধু শূন্য নয়। বাংলাদেশের নরম মাটি শেষ হইয়া যেখানে ছোটনাগপুরের পাথুরে কঠিনতা আরম্ভ হইয়াছে, সেইখানে একটা ছোট রেলের স্টেশন ঘিরিয়া দুই চারিটি লোকালয়। বেশিরভাগ ট্রেন এখানে থামে না, হুইসেল বাজাইয়া টিটকারি দিতে দিতে চলিয়া যায়। দুই একটা অতি মন্থর যাত্রী ট্রেন এখানে থামে, আর থামে মালগাড়ি। স্থানটির পরিবেশ অতিশয় নিঝুম। যে দুই চারিটি মানুষ এখানে জীবনযাত্রা নির্বাহ করে, তাহাদের প্রকৃতিও নিঝুম। লোকগুলিকে দেখিলে মনে হয় তাহারা এইমাত্র ঘুম হইতে উঠিয়াছে কিংবা এখনই ঘুমাইয়া পড়িবে। স্টেশন হইতে আধ মাইল দূরে একটি ছোট্ট নিস্তরঙ্গ নদী আছে। সেটিও যেন ঘুমের ঘোরে চলিতে চলিতে উপল শয্যার ওপর ঝিমাইয়া পড়িয়াছে। পূর্ব বা পশ্চিম হইতে ট্রেন আসিয়া স্টেশনে থামিলে কদাচিৎ দুই একটি গ্রাম্য যাত্রী মোটঘাট লইয়া গাড়ি হইতে অবতরণ করে। তারপর মোটঘাট মাথায় তুলিয়া দিগন্তে বিলীন হইয়া যায়। স্টেশন হইতে যে পথটি অসমতল দিগন্তের পানে চলিয়া গিয়াছে, সেটির কোনো নির্দিষ্ট গন্তব্য স্থান আছে বলিয়া মনে হয় না। মনে হয় এই পথে কিছু দূর চলিলেই দেখা যাইবে পাথরের কোনো এক ফাটলের মধ্যে ঢুকিয়া পথটি পাহাড়ি ময়াল সাপের মতো কুণ্ডলি পাকাইয়া ঘুমাইতেছে। ঘুম নগরীর রাজকুমারীর দেশ, কেবল রাজকুমারীর সন্ধান কেউ জানে না। একদা চৈত্র মাসের অপরাহ্নে পূব দিক হইতে একটা অতি মন্থর যাত্রী গাড়ি আসিয়া স্টেশনে থামিল। একটি মাত্র যাত্রী গাড়ি হইতে নামিল, ভদ্র শ্রেণীর বাঙালি যুবক, সঙ্গে অনেক লটবহর, একটা তোরঙ্গ, দুইটা কাঠের বাক্স, দুইটা পরিপুষ্ট চটের বোড়া, একটা স্থূল হোলডল, একটা ইকমিক কুকার। গাড়ির অন্য যাত্রীদের সাহায্যে মালগুলি নামাইবার সঙ্গে সঙ্গে গাড়ি ফোঁস ফোঁস শব্দে অসন্তোষ জ্ঞাপন করিতে করিতে চলিয়া গেল। যুবকের চেহারা শৌখিন গোছের, লম্বা রোগা গড়ন, মাথার চুল ঢেউ খেলানো, কানের মূল পর্যন্ত জুলপি নামিয়া আসিয়াছে, পাতলা গোঁফ, চোখে ধোঁয়াটে কাচের চশমা, বয়স আন্দাজ 23-24। যুবক এদিক ওদিক চাহিয়া কাহাকেও দেখিতে পাইল না। তখন সে স্টেশন মাস্টারের প্রকোষ্ঠের দ্বারে গিয়া দাঁড়াইল। স্টেশন মাস্টার মধ্যবয়স্ক হিন্দুস্তানি। ট্রেন পাশ করিয়া দিয়া তিনি ইজি চেয়ারে লম্বা হইয়া আর এক প্রস্থ ঝিমাইবার উপক্রম করিতেছিলেন। যুবককে দেখিয়া খাড়া হইয়া বসিলেন এবং চোখে চশমা পরিলেন। মোটা কাচের ভিতর দিয়া তাহার চোখের বিস্ময় আরও বিবর্ধিত আকারে দেখা দিল। এই স্টেশনে এই শ্রেণীর যাত্রী তিনি বেশি দেখেন নাই। যুবক বলিল, স্টেশনে কুলি দেখছি না, কুলি কোথায়? স্টেশন মাস্টার উঠিয়া আসিয়া দ্বারের কাছে দাঁড়াইলেন এবং আরও কিছুক্ষণ বিবর্ধিত নেত্রে যুবককে নিরীক্ষণ করিলেন। কিন্তু যুবকের প্রশ্নের উত্তর তিনি দিলেন না, কারণ উত্তর দিতে হইলে বলিতে হয় স্টেশনের একমাত্র কুলি স্টেশন মাস্টারের হুকুমে অদূরবর্তী তালগাছে চড়িয়া তারির ভাঁড় পাড়িতে গিয়াছে। তিনি পাল্টা প্রশ্ন করিলেন, আপনি কোথায় যাবেন? যুবক বলিল, কাছেই, বাজপড়া বাংলোর কাছে।
ওই বাজপড়া বাংলোতেই যাব। স্টেশন মাস্টারের নয়ন বিস্ফার এবার চশমার কাচকে ছাড়াইয়া গেল। তিনি কিয়ৎকাল স্তম্ভিত হইয়া বলিলেন, তারপর আপনি বাজপড়া বাংলায় যাবেন? মোহনলাল শেঠের কুঠি? সেখানে তো কেউ নেই, তালা লাগান। যুবক পকেট হইতে চাবি বাহির করিয়া বলিল, এই যে বাড়ির চাবি, মোহনলাল আমার বন্ধু, আমাকে তার বাংলায় থাকতে দিয়েছেন। ও তা? স্টেশন মাস্টারের গলায় হঠাৎ যেন ব্যাঙ ডাকিয়া উঠিল। আপনি ওখানে থাকবেন? যুবক ভ্রু তুলিল। থাকব না কেন? স্টেশন মাস্টার ঘরের বাহিরে আসিলেন। সন্তর্পণে প্ল্যাটফর্মের চারিদিকে চাহিলেন। তারপর ষড়যন্ত্রকারীর মতো গাঢ় নিম্নস্বরে বলিলেন, ও বাংলায় যাবেন না। সে কি, কেন? ও বাংলায় দেও আছে। যুবকের ঠোঁটের কোণে একটু হাসি দেখা দিল। দেও মানে ভূত? স্টেশন মাস্টার ঘাড় নাড়িয়া সশঙ্ক সম্মতি জানাইলেন। যুবক হাসিয়া উঠিল। ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া যাবে। স্টেশন মাস্টার এবার গম্ভীর হইয়া গেলেন। যে অর্বাচীন ভূত প্রেত লইয়া তামাশা করে, তাহাকে সদুপদেশ দিতে যাওয়াটা পণ্ডশ্রম। তিনি হাত বাড়াইয়া বলিলেন, আপনার টিকিট। যুবক টিকিট বাহির করিয়া দিল। স্টেশন মাস্টার টিকিট পরীক্ষা করিলেন। তারপর টিকিট পকেটে রাখিয়া নির্লিপ্ত কণ্ঠে বলিলেন, কুলি জরুরি কাজে বাইরে গেছে। আপনার যদি মুটে দরকার থাকে স্টেশনের বাইরে যান, সামনেই মুদির দোকান আছে, সেখানে লোক পেয়ে যাবেন। যুবক বাহিরে গিয়া মুদির দোকান পাইল। দোকানটি একাধারে মুদির এবং ময়রার দোকান। একদিকে চাল ডাল মশলা, অন্যদিকে লাড্ডু মিঠাই পকৌড়ি। ময়রা দোকানে বসিয়া পকৌড়ি ভাজিতেছিল এবং দুইজন অন্তরঙ্গের সঙ্গে স্থিমিত কণ্ঠে আলাপ করিতেছিল। যুবককে দেখিয়া সচকিত হইয়া উঠিল। তারপর যুবকের অভিপ্রায় জানিতে পারিয়া তাহাদের একেবারে চক্ষু স্থির হইয়া গেল। ভূতের বাড়িতে মানুষ থাকিবে, এত বড় বুকের পাটা! যা হোক, মোট বহনের প্রস্তাবে মুদি আপত্তি করিল না, বরং 1 টাকা মজুরির লোভে সবান্ধবে প্ল্যাটফর্মে আসিয়া মোট মাথায় তুলিয়া লইল। যুবক লক্ষ্য করিল, বাজপড়া বাড়ির উদ্দেশ্যে যাত্রা করিবার পূর্বে মুদি নিজের দোকান হইতে কিছু মিষ্টান্ন ও তেলে ভাজা পুটুলি করিয়া বাঁধিয়া লইল। যুবক মোটবাহীদের সঙ্গে চলিতে চলিতে জিজ্ঞাসা করিল, সঙ্গে খাবার নিলে যে? বাজপড়া বাড়ি কি অনেক দূর? মুদি বলল, জি না, কাছেই। খাবার নিলাম দেওকে চড়াবো বলে। যুবক বলিল, ও, ভূতকে খেতে দেবে? খাসা ভূত তো, পিণ্ডি চটকায় না, তেলে ভাজা খায়। জি, আমরা সবাই মিলে পালা করে ভোগ দিই। ভোগ না দিলে কি হয়? তা কি বলা যায় হুজুর, ঘরে আগুন লেগে যেতে পারে। মুদির একজন সাথী বলল, ভূত আজ পর্যন্ত কারুর ঘরে আগুন লাগায়নি হুজুর, কিন্তু একদিন খাবার না পেলেই কারুর না কারুর ঘরে ঢুকে খাবার খেয়ে যায়, ফেলে ছড়িয়ে নষ্টও করে। তাই আমরা ব্যবস্থা করেছি, যার যেদিন পালা সে সেদিন মুদি ভাইকে 4 পয়সা দেয়, মুদি ভাই দেওকে খাবার দিয়ে আসে। ভূতকে কি তোমরা কেউ দেখেছ? গোড়ার দিকে কেউ কেউ ছায়ামূর্তি দেখেছিল, এখন আর দেখা যায় না। ভূত যে বাজপড়া বাড়িতে আছে তা জানলে কি করে? বাড়িতে বাজ পড়ার কিছুদিন পর থেকেই ভূতের আবির্ভাব হয়েছে। আজ 10 বছরের কথা। যারা বজ্রাঘাতে মরেছিল তাদেরই একজন ভূত হয়ে আছে। 15-16 বছর বাজপড়া বাড়ির একটু ইতিহাস আছে। নামক একজন ধনী ব্যবসাদার অর্থোপার্জনের ক্লান্তি বিনোদনের জন্য নিভৃত স্থানে এই বাড়ি করিয়াছিলেন।
তিনি বছরে 2-1 আসিয়া বাড়িতে বাস করিতেন। বাড়ি খালি থাকিলে তাহার ব্যবসায়ের অংশীদার নিধিরাজ মল্লিকও মাঝে মাঝে আসিতেন। একবার বছর 10 আগে নিধিরাজ আসিয়া এখানে বাস করিতেছিলেন। সঙ্গে ছিল তার স্ত্রী ও অল্প বয়স্ক পুত্র ও কন্যা। গ্রীষ্মকাল, একদিন কালবৈশাখীর ঝড় দেখা দিল। ঝড় থামিলে দেখা গেল বাড়ির মাথায় বজ্রপাত হইয়াছে। নিধিরাজ মল্লিক ও তাহার পরিবারের কেহই আর জীবিত নাই। খবর পাইয়া বাড়ির মালিক মদন শেঠ যখন আসিয়া পৌঁছিলেন, তখন অধিকাংশ মরা শৃগালে টানিয়া লইয়া গিয়াছে। মদন শেঠ সেই যে বাড়িতে তালা লাগাইয়া প্রস্থান করিয়াছিলেন, আর বাড়িতে পদার্পণ করেন নাই। তারপর মদন শেঠের মৃত্যু হইয়াছে। তাহার পুত্র মোহনলাল এখন বাড়ির মালিক। সেও এই পর্যন্ত বাড়িতে পদার্পণ করে নাই। কেবল বন্ধুকে বিপদ হইতে উদ্ধার করিবার জন্য তাহাকে এখানে থাকতে দিয়াছে। আমাদের পরিচিত যুবকই সেই বন্ধু। এই সূত্রে যুবকের অজ্ঞাতবাসের ইতিহাস বলিয়া লওয়া যাইতেই পারে। যুবকের নাম গৌরমোহন সাহা। বড় মানুষ ব্যবসাদারের একমাত্র সন্তান হইয়া জন্মগ্রহণ করিয়াও সে যখন ছবি আঁকিতে শুরু করিল, তখন তাহার পিতৃদেব মনের দুঃখে ইহলীলা সংবরণ করিলেন। বাড়িতে রহিল গৌরমোহন ও তাহার বিমাতা শশীমুখী। শশীমুখী বিমাতা হইলেও গৌরমোহনকে ভালোবাসিতেন। তাহার নিজের পুত্রকন্যা ছিল না। তিনি তাহাকে পৈতৃক ব্যবসায় নিয়োজিত করিবার চেষ্টা করিলেন, কিন্তু সে ছবি আঁকিতে লাগিল। ছেলের ইহকাল পরকাল নষ্ট হইয়া যায় দেখিয়া শশীমুখী তাহার বিবাহের আয়োজন করিলেন। কারণ পুরুষের মন সংসার ধর্মে আকৃষ্ট করার পক্ষে বিবাহই সর্বোৎকৃষ্ট মুষ্টিযোগ। শশীমুখী তাহার ভগিনীর দেবরের কন্যার সহিত সম্বন্ধ করিলেন, কিন্তু গৌরমোহন তপভঙ্গের সমস্ত চেষ্টা ব্যর্থ করিয়া একাক্রমণে ছবি আঁকিয়া চলিল। সে বর্তমান যুগের অনৈসর্গিক শৈলীর চিত্রকর। মনের ছবি আঁকে, স্রেফ রং দিয়া কাম ক্রোধাদি ষড়রিপুর রূপদান করে। তাহাকে স্থূল পিষিৎপিণ্ড দিয়া প্রলুব্ধ করা অত সহজ নয়। শশীমুখী কিন্তু হাল ছাড়িবার পাত্রী নয়। কন্যার রূপ যৌবনের সাড়ম্বর বর্ণনা শুনিয়া যখন গৌরমোহন ঘামিল না, কন্যাকে সচক্ষে দেখিয়াও যখন সে অটল রহিল, তখন শশীমুখী যুক্তিতর্কের পথ ছাড়িয়া সবলতর পন্থা অবলম্বন করিলেন। একদিন গৌরমোহনকে বলিলেন, পরশু রবিবারে ওরা তোমাকে আশীর্বাদ করতে আসবে। সব ঠিক হয়ে গেছে, আর দেরি করা চলবে না। নোটিশ নয়, সমন নয়, একেবারে গ্রেপ্তারি পরোয়ানা। গৌরমোহনের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। কিন্তু সে মায়ের সঙ্গে কখনো তর্ক করে না। তাহার কথার অবাধ্য হইবার মতো রূঢ়তাও তাহার চরিত্রে নাই। একান্ত অসহায়ভাবে সে ছুটিয়া গেল তাহার প্রাণের বন্ধু মোহনলালের কাছে। মোহনলাল গৌরমোহনের সমবয়স্ক হইলেও বিবাহিত এবং বিষয়বুদ্ধি সম্পন্ন যুবা। সে গৌরমোহনকে সৎ পরামর্শ দিল। বুঝাইয়া বলিল, পলায়ন করিলে মাতৃ আজ্ঞা লঙ্ঘন করা হয় না। কিছুদিন অজ্ঞাতবাস করিলেই মাতৃদেবী ধাতস্থ হইবেন। অতঃপর
গৌরমোহন আর নিজের বাড়িতে ফিরিয়া যায় নাই। বাজ পড়া বাড়ির চাবি লইয়া অজ্ঞাতবাসে বাহির হইয়া পড়িয়াছে। অবশ্য বাড়িটার যে ভৌতিক দুর্নাম আছে তাহা সে পূর্বাহ্নে জানিতে পারে নাই। পারিলেও বোধ করি সংকল্পচ্যুতি হইত না। 15 মিনিট পরে লট বহর লইয়া গৌরমোহন বাজপড়া বাংলার সম্মুখীন হইল। জীর্ণ স্খলিত পাঁচিল ঘেরা বিঘা খানেক স্থান শুষ্ক আগাছায় ভরা। তাহার মাঝখানে ছোটখাটো একতলা একটি বাড়ি। প্রবেশ পথের ফটক অদৃশ্য হইয়াছে, কেবল থাম দুটি দাঁড়াইয়া আছে। থামের দুই পাশের ঝাঁকড়া দুটি পাকুড় গাছ প্রবেশ পথের উপর তোরণ রচনা করিয়াছে। এই তোরণের ভিতর দিয়া 30-40 গজ পিছনে বাড়িটি দেখা যায়। ফটকে প্রবেশ করিবার পূর্বে মুদি খাবারের পুটুলি পাকুড় গাছের ডালে টাঙাইয়া দিল। গৌরমোহন বলিল, ভূত বুঝি ওই গাছে বসে খানাপিনা করে? মুদি উত্তর দিল না। ভূতের আস্তানায় দাঁড়াইয়া ঠাট্টাই আর কি করা তাহার নিরাপদ মনে হইল। অতঃপর বাড়ির দিকে চলিতে চলিতে গৌরমোহন লক্ষ্য করিল, ফটক হইতে আরম্ভ করিয়া বাড়ি পর্যন্ত আগাছার ভিতর দিয়া অস্পষ্ট একটি পায়ে হাঁটা পথের চিহ্ন গিয়াছে। কঠিন মাটির উপর কোনো দাগ নাই, কেবল শুকনো আগাছা দুই পাশে একটু সরাইয়া গিয়া যেন যাতায়াতের পথ ছাড়িয়া দিয়াছে। এ বাড়িতে কেউ থাকে নাকি? মুদির চোখ কপালে তুলিল। কে থাকবে হুজুর? কার এত সাহস? না, চোর ডাকাত এদেশে মানুষই নেই, যারা আছে তাদের পয়সাও নেই। চোর ডাকাত কি জন্য আসবে? আমরা 20 বছরের মধ্যে চোর ডাকাতের কোনো নাম শুনি। গৌরমোহন ভাবিল, হয়তো শিয়াল কুকুর এদিক দিয়া যাতায়াত করে। আরও কিছু দূর অগ্রসর হইয়া দেখিল, অস্পষ্ট পথটা বাড়ির সদরে না গিয়া বাড়ির পাশ বেরিয়া পিছন দিকে চলিয়া গিয়াছে। দরজায় মরিচা দেওয়া, তালা লাগানো। কিছুক্ষণ চেষ্টা করিবার পর তালা খুলিয়া গেল। গৌরমোহন বাড়ির মধ্যে প্রবেশ করিল। সে প্রত্যাশা করিয়াছিল বহুকালের অব্যবহৃত বাড়ির মেঝে পুরু হইয়া ধুলা জমিয়াছে। ঘরের কোণে কোণে ময়লা মাকড়সার জাল ধুলার ভারে ঝুলিয়া পড়িয়াছে। সে মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল, কুলিদের আরও কিছু পয়সা দিয়া অন্তত একটা ঘর সে পরিষ্কার করিয়া লইবে। কিন্তু এ কি, ঘরের মেঝে তকতক করিতেছে, কোথাও একটু অপরিচ্ছন্নতার চিহ্ন নাই, যেন অতিথির আগমন প্রত্যাশায় কেহ সমস্ত ঝাড়িয়া মুছিয়া পরিষ্কার করিয়া রাখিয়াছে। গৌরমোহন অন্য ঘরগুলিতে গিয়া দেখিল, বাস করিবার জন্য গুটি চারেক ঘর, তাছাড়া রান্নাঘর, স্নানের ঘর ইত্যাদি সমস্তই ঝাড়া মোছা, ব্যবহারে সুমার্জিত। বাড়ি বহুকাল বন্ধ থাকিলে দূষিত বায়ুর যে অস্বাস্থ্যকর শ্বেতা গন্ধ পাওয়া যায় তাহা একেবারে নাই, বরং যে গন্ধটা গৌরমোহনের নাকে আসিল তাহা এ বাড়িতে বড়ই বিস্ময়কর। মানুষের গন্ধ। যে বাড়িতে সর্বদা মানুষ বাস করে সে বাড়ির বাতাসে একটা সহজ স্বাভাবিক গন্ধ আছে, তাহা আমরা পাই না। রূপকথার রাক্ষসেরা বোধহয় পায় এ সেই গন্ধ, কিন্তু এ গন্ধ এ বাড়িতে আসিল কোথা হইতে? বাড়ির দরজায় তো তালা লাগানো ছিল। গৌরমোহনের গায়ে হঠাৎ কাঁটা দিল। ইহা ভয়ের, রোমাঞ্চের নয়,
স্বতঃপ্রবৃত্ত স্নায়বিক প্রতিক্রিয়া। মনকে দৃঢ় করিয়া সে বাহিরের ঘরে ফিরিয়া আসিল। মুদি ও তাহার সঙ্গী দুইজন মোটঘাট নামাইয়া অস্বচ্ছন্দভাবে অপেক্ষা করিতেছিল। গৌরমোহন তাহাদের মজুরি দিল। মুদি বলিল, হুজুর, আপনার রাত্রিতে খানাপিনার কি হবে? যদি হুকুম করেন গরম গরম পুরি তরকারি এনে দিতে পারি। গৌরমোহন বলিল, আজ রাত্রে কিছু দরকার হবে না, আমার সঙ্গে যা আছে তাতেই চলে যাবে। যদি কিছু দরকার হয় কাল সকালে তোমার দোকানে যাব। জি হুজুর। মুদি সঙ্গীদের সঙ্গে লইয়া চলিয়া গেল। তাহারা চলিয়া যাইবার সঙ্গে সঙ্গে গৌরমোহনের মনে হইল সে একেবারে একা। সে নিজেকে বুঝাইল, একা থাকিবার জন্যই তো সে এখানে আসিয়াছে। সে নিজে নিজের জন্য রাঁধিবে, খাইবে, ঘুমাইবে আর মনের সুখে ছবি আঁকিবে। নিরন্তর বিয়ে করো, বিয়ে করো, এই তাগাদা শুনতে হইবে না। সূর্যাস্তের এখনো দেরি আছে, তবে রৌদ্রের রং হলদে হইয়া গিয়াছে। গৌরমোহন বাড়ির বাইরে আসিল। এককালে বোধহয় বাড়ি ঘিরিয়া ফুলের বাগান ছিল, এখন বাগানের চিহ্ন মাত্র নাই। বর্ষার জল পাইয়া যে আগাছা প্রতি বৎসর জন্মগ্রহণ করে তাহাও এখন রোদে পুড়িয়া খড় হইয়া গিয়াছে। সেই খড়ের ভিতর দিয়া অস্পষ্ট পায়ে হাঁটা পথের ইশারা। গৌরমোহন সেই ইশারা অনুসরণ করিয়া বাড়ির পিছন দিকে চলিল। ওদিকটা এখনো দেখা হয় নাই। পথটি বাড়ির পাশ দিয়া গিয়া পিছনে খিড়কির দরজার কাছে শেষ হইয়াছে। গৌরমোহন দরজা ঠেলিয়া দেখিল ভিতর হইতে বন্ধ। তারপর সে পিছন দিকে ঘাড় ফিরাইয়া একেবারে চমৎকৃত হইয়া গেল। পিছন দিকে পাঁচিল নাই, তৎপরিবর্তে চওড়া সিঁড়ি ধাপে ধাপে নামিয়া গিয়াছে। যেখানে সিঁড়ি শেষ হইয়াছে সেখানে স্বচ্ছ শীর্ণ একটি নদী বিরল বাঁশ পাহাড়ি মেয়ের মতো শুইয়া আছে। ওপারে শিলাখণ্ড রচিত ঢালু পাড়। বাড়ির পিছন দিকে লুকানো এই দৃশ্যটি দেখিয়া গৌরমোহন মুগ্ধ হইয়া চাহিয়া রহিল। চারিদিকের শিলা সংকুল শুষ্কতার মাঝখানে দৃশ্যটি যেন আরো শ্রীমন্ত হইয়া উঠিয়াছে। যাহারা এই নিভৃত স্থানে বাড়ির পিছন দিকে পাথর বাঁধানো ঘাট তৈয়ার করিয়াছিল, তাহারা কালো স্রোতে ভাসিয়া কোথায় চলিয়া গিয়াছে, কিন্তু ঘাটটি এখনো জীবন্ত রহিয়াছে। নূতন মানুষের পদধ্বনি শুনিবার আশায় উৎসুক চক্ষে অপেক্ষা করিতেছে। গৌরমোহন ঘাটে গিয়া দাঁড়াইল। তাহার শিল্পী চক্ষু চারিদিকে ফিরিয়া দৃশ্যটির রস গ্রহণ করিল। তারপর সে জুতা খুলিয়া ঘাটের নিম্নতম পৈঠায় গিয়া পা ডুবাইয়া দাঁড়াইল। কি ঠান্ডা জল! রক্তচক্ষু সূর্যের ভয়ে বাতাসের সমস্ত শীতলতা যেন এই জলের মধ্যে আশ্রয় লইয়াছে। সে নত হইয়া মুখে চোখে জল দিল। মনে মনে স্থির করিল কাল সকালে উঠিয়াই নদীতে স্নান করিবে। ঘাট হইতে ফিরিবার পথে গৌরমোহন আবার পথের অস্পষ্ট রেখাটি দেখিতে পাইল। আসিবার সময় লক্ষ্য করে নাই ঘাট হইতে খিড়কি দরজা পর্যন্ত রেখাটি গিয়াছে। সে একটু বিমনা হইল। শিয়াল কুকুরের পায়ের দাগ। শিয়াল কুকুর সদর দরজায় আসে কেন, এবং সেখান হইতে ঘাটেই বা যায় কি জন্য? এদিক ওদিক ঘুরিতে ঘুরিতে গৌরমোহন আবার বাড়ির সামনের দিকে উপস্থিত হইল। সূর্য অসম দিগন্ত রেখা স্পর্শ করিয়াছে। হঠাৎ একটা কথা মনে পড়িয়া যাওয়ায় সে দ্রুত পদে ফটকের দিকে চলিল।
ফটকের পাকুড় গাছের নিচে ছায়া ছায়া হইয়া আসিয়াছে। যেখানে গাছের ডালে খাবারের পুটুলি টাঙাইয়া দিয়াছিল, গৌরমোহন সেখানে গিয়া দাঁড়াইল। দেখিল পুটুলি অন্তর্হিত হইয়াছে। গ্রীষ্মকালে সূর্যাস্তের পর দিনের আলো বেশিক্ষণ থাকে না, তাই অন্ধকার হইবার আগেই গৌরমোহন গিয়া নিজের জিনিসপত্র গুছাইতে লাগিয়া গেল। অবশ্য সব জিনিসপত্র আজই মোট খুলিয়া বাহির করিবার প্রয়োজন নাই, কিন্তু কিছু জিনিস আজ রাত্রেই প্রয়োজন হইবে। লণ্ঠন, মোমবাতি, স্টোভ ইত্যাদি এবং বিছানা। বাড়িতে আসবাবপত্র কিছুই ছিল না, কিন্তু গৌরমোহনের মনে পড়িল একটা ঘরে সে একটি লোহার খাট দেখিয়াছে। সে গিয়া আবার দেখিয়া আসিল, হ্যাঁ, পশ্চিম দিকের ঘরের এক কোণে একটি সরু লোহার খাট আছে। সে খাটটিকে টানিয়া জানলার সামনে আনিল। জানলায় মোটা মোটা গরাদ আছে, কিন্তু কাঁচ বেশিরভাগই ভাঙা। গ্রীষ্মকালে তাহাতে কোনো অসুবিধা নাই। গৌরমোহন হোলডল টানিয়া আনিয়া বিছানা পাতিয়া ফেলিল। বিছানা বালিশ সবই নূতন। বন্ধু মোহনলালই জোগাড় করিয়া দিয়াছে। বন্ধু বটে মোহনলাল, যেমন তার বিষয় বুদ্ধি তেমনি তার বন্ধু প্রীতি। এক জোড়া নূতন চটি জুতাও বিছানার মধ্যে দিতে ভুলে নাই। রাত্রে পরিবার জন্য সিল্কের পাজামা স্যুট দিয়াছে। গৌরমোহন জুতা খুলিয়া চটি পরিল, তারপর হৃষ্ট মনে বাহিরের ঘরে ফিরিয়া আসিল। বাক্স, প্যাকিং কেস, চটের বস্তা প্রভৃতিতে কোথায় কি আছে মোহনলাল বলিয়া দিয়াছিল, কিন্তু গৌরমোহনের ভালো মনে নাই। সে পকেট হইতে চাবি বাহির করিয়া প্রথমে ট্রাঙ্ক খুলিল। ট্রাঙ্কটা মোহনলালের, তাহার ভিতর কাপড়, জামা, তোয়ালে প্রভৃতিও মোহনলালের। বন্ধুকে ব্যবহার করিতে দিয়াছে। দুই বন্ধুর শরীরের মাপ একই রকম, একের জামা অন্যে পরিলে বেমানান হয় না। উপরন্তু ট্রাঙ্কে সাবান, কেশ তৈল, দাড়ি কামাইবার যন্ত্রপাতি, আয়না, চিরুনি আছে। একটা বৈদ্যুতিক টর্চও আছে। গৌরমোহনের মন খুশি হইয়া উঠিল। নিত্য ব্যবহার্য সকল বস্তুই বন্ধু দিয়াছে। সে টর্চটি লইয়া পকেটে রাখিল। তারপর ট্রাঙ্ক সরাইয়া ছোট প্যাকিং কেসটা টানিয়া লইল। এই লম্বা প্যাকিং কেসটায় ইজেল, ক্যানভিস প্রভৃতি ছবি আঁকার সরঞ্জাম আছে। সেটা আজ খুলিবার দরকার নাই। এটাতে কি আছে দেখা যাক। শূন্য বাড়িতে নূতন করিয়া সংসার পাতিবার আনন্দে গৌরমোহন মাতিয়া উঠিল। প্যাকিং কেসের ঢাকনায় চার দিয়া খুলিয়া দেখিল ঘর কন্যার জিনিস। একটা ছোট্ট হ্যারিকেন লণ্ঠন, 2 বান্ডিল মোমবাতি, স্টোভ, স্পিরিটের বোতল, চায়ের প্যাকেট, টিনের দুধ, চিনি, কেটলি, টিপট, পিরিচ, পেয়ালা, এমনকি দুধের টিন খুলিবার যন্ত্রটা পর্যন্ত বাদ যায় নাই। গৌরমোহনের মন যেমন তৃপ্তিতে ভরিয়া উঠিল, তেমনি চায়ের পিপাসাও জাগ্রত হইয়া উঠিল। তাহার সায়াহ্নিক চা পানের গোধূলি লগ্ন উপস্থিত। আজ যে তাহাকে সপাক চা খাইতে হইবে তাহা স্মরণ ছিল না। সে হৃষ্ট মনে চা প্রস্তুত করিতে প্রবৃত্ত হইল। সঙ্গে বড় একটা ফ্লাস্কে জল আছে, কিন্তু নদী হইতে জল আনিয়া চা প্রস্তুত করাই প্রশস্ত। গৌরমোহন কেটলি হাতে লইয়া উঠিল। সদর দরজা ভিতর হইতে বন্ধ করিয়া দিয়া পিছনের দরজার দিকে চলিল। বাড়ির ভিতরে তখন ঘোর ঘোর হইয়া আসিয়াছে। পিছনের দরজাটি ভিতর দিক হইতে হুড়কা ও ছিটকিনি লাগানো। কবাট খুলিবার সময় মরিচা ধরা কবজায় ক্যাঁচ করিয়া একটা করুণ শব্দ হইল, কিন্তু কবাটে জাম ধরে নাই, সহজেই খুলিয়া গেল। বাহিরে একটু আলো আছে। নদীর ছোট্ট বুকে সন্ধ্যার ছোপ ধরিয়াছে। গৌরমোহন কেটলিতে জল ভরিয়া ফিরিয়া আসিল।
দরজা আবার বন্ধ করিয়া দিল। স্টোভ জ্বালিয়া সে জল চড়াইয়া দিল। এক পেয়ালা জল গরম হইতে বেশি সময় লাগিল না। ইতিমধ্যে হ্যারিকেন লণ্ঠনটি জ্বালিল। স্টোভের ছোট্ট নীল কমলটির পাশে পীতবর্ণ একটি বুদবুদ ফুটিয়া উঠিল। ঘরের অন্ধকার গাঢ় হইয়া আসিয়াছিল, একটু একটু হালকা হইল। 5-6 মিনিটের মধ্যে চা তৈরি হইয়া গেল। গৌরমোহন তখন ইকমিক কুকার খুলিয়া তাহার খোলের ভিতর হইতে খাবার বাহির করিল। আলাদা টিফিন বক্স না দিয়া বন্ধ কুকারের মধ্যেই খাবার দিয়াছে। একটা খোলের মধ্যে চিংড়ি মাছের কাটলেট ও হিঙের কচুরি, অন্য খোলে কড়া পাকের সন্দেশ, তাছাড়া একটা বড় পাউরুটি, চিজ, মাখন ইত্যাদি আছে। প্রচুর খাবার। গৌরমোহন 2টি সন্দেশ বাহির করিয়া খাইতে বসিল। সঙ্গে নিশ্চয় আসন আছে, কিন্তু তাহা খুঁজিয়া বাহির করিতে অনেক হাঙ্গামা। বিশেষত মেঝে বেশ পরিষ্কার ঝকঝকে, ধুলা নাই। সে তরিবৎ করিয়া সুগন্ধি চায়ের পেয়ালাটি মুখে তুলিতে যাইবে, এমন সময় সদর দরজায় খুটখুট শব্দ হইল। গৌরমোহন চমকিয়া মুখ তুলিল, তারপর গলা চড়াইয়া বলিল, কে? দরজার ওপার হইতে কেহ সাড়া দিল না, কিন্তু আবার খুটখুট শব্দ হইল। গৌরমোহন উঠিয়া গিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইল। আবার প্রশ্ন করিল, কে? কি চাও? এবারও সাড়া নাই। গৌরমোহন একটু ইতস্তত করিল, যদি চোর ডাকাত হয়, কিন্তু চোর ডাকাত তাহার কি লইবে? সে সাহস করিয়া দ্বার খুলিয়া ফেলিল। বাহিরে কেহ নাই, কেবল অন্ধকার। গৌরমোহন পকেট হইতে টর্চ লইয়া বাহিরে আলো ফেলিল। আলোর সীমানার মধ্যে কাহাকেও দেখা গেল না। মানুষ তো নাই, কুকুর বেড়ালো না। গৌরমোহন বাহিরে আসিয়া দাঁড়াইল। টর্চের আলোয় যে বৃত্তাভাস রচিত হইয়াছে, তাহার বাহিরে কিছুই দেখা যায় না। একটা এলোমেলো বাতাস উঠিয়াছে। গৌরমোহন এদিক ওদিক ঘুরিয়া ফিরিয়া দেখিল, ভাবিল হয়তো হাওয়ার ধাক্কায় দরজা শব্দ হইয়াছিল। পবন দিগন্তের দুয়ার নাড়ে। দ্বার বন্ধ করিয়া দিয়া সে চা খাইতে বসিল। বসিয়া কিন্তু চমকিয়া উঠিল। প্লেটে একটি কাটলেট ও একটি সন্দেশ রহিয়াছে। সে সচকিতভাবে ঘরের চারিদিকে চাহিল। তবে কি বিড়াল ঢুকিয়াছিল? তাহার ক্ষণিক অনুপস্থিতির সুযোগ পাইয়া কাটলেট ও সন্দেশ লইয়া পালাইয়াছে? নিশ্চয়ই বিড়াল, তাছাড়া আর কি হইতে পারে? বিড়ালের উচ্ছিষ্ট খাইবার প্রবৃত্তি তাহার হইল না। সে খাবারের প্লেট একপাশে সরাইয়া রাখিয়া চায়ের পেয়ালা এক চুমুকে নিঃশেষ করিয়া উঠিয়া দাঁড়াইল। দেখিতে হইবে বিড়ালটা বাড়ির মধ্যে কোথাও লুকাইয়া আছে কিনা। টর্চ লইয়া গৌরমোহন প্রত্যেকটি ঘর দেখিল, কিন্তু আশ্চর্য, বিড়াল কোথাও নাই। অবশ্য কাঁচ ভাঙা জানলা দিয়া পলায়ন করিয়া থাকিতে পারে, কিন্তু তবু গৌরমোহনের মনটা সংশয় কণ্টকিত হইয়া রহিল। এতগুলো লোক যাহা বলিয়াছে, তাহাই যদি সত্যি হয়। বিছানার পাশে পা ঝুলাইয়া বসিয়া গৌরমোহন ভাবিতে আরম্ভ করিল। প্রেতজনই থাকিতে পারে, কিন্তু তাহাকে ভয় করিবে কেন? ভূতে মানুষের ঘাড় মটকায়, একথা নিতান্ত অশ্রদ্ধেয়। মনে পড়িল স্টেশন মাস্টারকে সে পরিহাস ছলে বলিয়াছিল, ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া যাবে। যদি সত্যি এ বাড়িতে ভূতপ্রেত থাকে, যদিও এ পর্যন্ত স্পষ্ট নিঃসংশয় প্রমাণ পাওয়া যায় নাই, তাহলেই বা তাহাতে ক্ষতি কি? সে তো ভূতের কোনো অনিষ্ট করে নাই, বরং ভূতই তাহার খাবার খাইয়া গিয়াছে। এক্ষেত্রে তাহার প্রতি ভূতের কোনো বিদ্বেষ থাকা উচিত নয়। ভূতের যদি খাদ্যদ্রব্যের প্রতি লোভ থাকে, বেশ তো,
ভূতের সঙ্গে সে নিজের খাবার ভাগ করিয়া খাইবে। এইভাবে নানা যুক্তিতর্কের দ্বারা গৌরমোহন মনকে দৃঢ় করিতেছে। এমন সময় বাহিরের ঘর হইতে অস্পষ্ট একটা শব্দ তাহার কানে আসিল। এতক্ষণ সে লক্ষ্য করিয়াছিল বাড়ির ভিতরে কি বাহিরে কোথাও এতটুকু শব্দ নাই। ঝিঝির আওয়াজ পর্যন্ত শোনা যাইতেছে না। হাওয়া উঠিয়া যে শব্দের সৃষ্টি করিয়াছিল তাহাও থামিয়া গিয়াছে। তাই এত গভীর স্তব্ধতার মধ্যে সামনের ঘরের সামান্য আওয়াজটাও সে শুনিতে পাইল। গৌরমোহন নিঃশব্দে উঠিয়া দাঁড়াইল। হ্যারিকেন লণ্ঠনটা সামনের ঘরেই ছিল। সে পা টিপিয়া টিপিয়া গিয়া ঘরে উঁকি মারিল, কেহ নাই। তখন সে টর্চ জ্বালিয়া দ্রুত ঘরের চারিদিকে ঘুরাইল। সদর দরজা আগের মতোই বন্ধ, ঘর শূন্য। কিন্তু বিড়ালের উচ্ছিষ্ট বলিয়া যে খাবারগুলি সে সরাইয়া রাখিয়াছিল সেগুলি নাই, প্লেট খালি। গৌরমোহন মনে মনে মন্তব্য করিল, পেটুক ভূত। তেলে ভাজা থেকে সন্দেশ পর্যন্ত কিচ্ছু বাদ দেয় না।